হ্যালো বন্ধুরা, তোমাদেরকে এডু এনলাইটেনমেন্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমরা যে প্র্যাকটিস সেট সিরিজ শুরু করেছিলাম তার সেট 22 আজকে। তো দেখে নেবো আমরা 20টা কোশ্চিন কেমন কেমন আছে, কেমন কেমন তোমাদের পরীক্ষায় আসার খুব চান্স আছে। আর যে ধরনের কোশ্চিন আসে আমি সেই টাইপের কোশ্চিনগুলোই তোমাদের সামনে তুলে ধরি, ঠিক আছে? তো যারা এসএসসি জিডি 2024 এবার পরীক্ষা দিয়েছো, ডাব্লিউবি কেপি যারা দিয়েছো তারা দেখবে যে আমার এখান থেকে প্রায় একই ধরনের কোশ্চিন আসে। তো চলো শুরু করি কথা না বাড়িয়ে। আর যারা প্রথম আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশে থেকেও দেখতে থাকো। চলো শুরু করি আজকের সেট। প্রথম কোশ্চিন দেখো কি বলছে। বলছে 3 এবং 200 এর মধ্যে কতগুলি সংখ্যা 7 দ্বারা বিভাজ্য। তাহলে বলছে যে 3 এবং 200 এর মধ্যে কতগুলি সংখ্যা 7 দ্বারা বিভাজ্য, মানে 7-এর যদি আমি নামতা পড়ি কতগুলো সংখ্যা আছে 3 এবং 200-র মধ্যে। তাহলে এই ধরনের অঙ্ক কিছুই করার দরকার নেই। এই যে 200 আছে, যে এই 200টাকে 7 দ্বারা ভাগ করে দাও। তাহলে কি আসছে দেখো, 7 2 14, 6 0 7 8 56, নিচে থাকছে 4। তাহলে এই যে ভাগফলটা পেলাম 28, তার তো বেশি যাচ্ছে না, 200-র বেশি তো ক্রস হচ্ছে না। তাহলে আমার কতটা টোটাল 7 দ্বারা বিভাজ্য সংখ্যা পাচ্ছি? আমি টোটাল পাচ্ছি 28টা। তাহলে আমার 1-এর বি হয়ে গেল কি রাইট অ্যান্সার, ঠিক আছে? তো কিছুই করা দরকার নেই, জাস্ট 200-কে 7 দ্বারা ভাগ করে দেবে, তাহলে আমার অ্যান্সার চলে আসবে। চলো পরের কোশ্চিন। দেখো পরের কোশ্চিন কি বলছে। বলছে 1/15, আমি কোশ্চিনটাকে লিখে দিচ্ছি, 1/15 প্লাস 1/35 প্লাস 1/63 প্লাস 1/99 প্লাস 1/143। তাহলে এই যে অঙ্কটা সরলীকরণ দিয়েছে, এটা আমাকে একটু দেখতে হবে যেটা কোনো রুলস বা কোনো টাইপ ফলো করছে কি। যদি আমি এই অঙ্কটা পুরো লসাগু করে করতে যাই তাহলে অনেক ঝামেলা হয়ে যাবে। তাহলে এটা দেখবে একটু একটা সিরিজ বা একটা টাইপে চলে আসছে কি। আমি করিয়েছি সিম্পলিফিকেশন অঙ্কগুলো, দেখে নিন, আমার ভিডিও দেওয়া আছে। কি আছে, এই যে 15কে যদি আমি ভেঙে দিই 3 × 5, সেমভাবে এই 35কে যদি ভেঙে দিই 5 × 7, দেখো 63কে 7 × 9, আবার 99কে 9 × 11, আবার 143কে 11 × 13। তাহলে দেখো সবটার গ্যাপ কিন্তু 2 2 করে আছে, সবটারই 2 2 করে আছে। তাহলে এই সিরিজটা ফলো করছে। তাহলে এবার করণীয় কি, প্রথমের যে ভগ্নাংশ থাকছে 1/3 এবং শেষের যে ভগ্নাংশ থাকছে সেটা 1/13, সেটাকে কী করবো, মাইনাস করে দেবো। তাহলে মাইনাস করি, তাহলে লসাগু হয়ে গেল 3 13 39, এখানে হয়ে গেল 13, এখানে 3, তাহলে কত থাকছে 10/39। এবারে এই যে গ্যাপ যে আমি 2 2 করে পেয়েছিলাম, সেই 2টাকে কী করতে হয়, নিচের যে সংখ্যা থাকবে সেটা দ্বারা গুণ করে দিতে হয়, মানে জাস্ট ওপরের সংখ্যা দ্বারা ভাগ। তাহলে আমার কী হচ্ছে দেখো, 2 দ্বারা কেটে দিলাম 5, তাহলে আমার অ্যান্সার পেয়ে গেলাম কত, 5/39। তাহলে আমার অ্যান্সার হয়ে গেছে। তাহলে দেখো কতটা 2-এর এতে আছে আমার অপশান 5/39, তাই তো বোঝা গেল আশা করি। এই ধরনের ভিডিও আমার সিম্পলিফিকেশনের দেওয়া আছে, সেটা দেখে নেবে। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরের কোশ্চেন দেখো 3 নম্বর কোশ্চেন কি বলছে। এ এবং বি এর মোট আয়ের গড় 200 এবং সি ও ডি এর আয়ের গড় 250 হলে তাদের সবার একসাথে গড় কত? তাহলে এ ও বি এর আয়ের গড় আছে 200, তাহলে আমি বলতে পারি যে এ প্লাস বি তাহলে কত আছে 400, 2 × 200, এর সাথে 2 গুণ। আবার সি প্লাস ডি আমি করতে পারি এর সাথে 2 গুণ, তাহলে কত হয়ে গেল 500। তাহলে টোটালটা যদি আমি করি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, তাহলে কত হচ্ছে 900। তাহলে তাদের টোটালটার সমষ্টি হচ্ছে 900, কিন্তু কী চেয়েছে গড়। তাহলে গড় মানে কি, 4টা সংখ্যা আছে 4 দ্বারা ভাগ করে দাও। তাহলে 900/4 মানে কত, যদি আমরা ভাগ করে দিই বা 2 দিয়ে কাটাকাটি করে দাও, তাহলে ছোটো হয়ে গেলো 450, আবার 2 দ্বারা কেটে দিলো 225। তাহলে আমি অ্যান্সার পেয়ে গেলাম যে তাদের 4 জনের গড় কত হচ্ছে 225। তাহলে আমার 3-এর ডি হচ্ছে কি রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। চলো পরের কোশ্চিন। পরের কোশ্চিন দেখো 4 নম্বর। বলছে 2a, আমি লিখে দিচ্ছি কোশ্চেনটা আবার, 2a = 3b = 4c। যদি সেটা হয় তাহলে চেয়েছে a:b:c সমান চেয়েছে। তাহলে এক্ষেত্রে এ এর মানটা আমার কি হয়, আমি বলেছিলাম যে এ এর পুরো পার্টটাকে আমি ঢেকে দিয়ে বাকি যে সংখ্যাগুলো আছে 3 আর 4 তাদের গুণ করে দাও। তাহলে 3 × 4, তাহলে কত পেলাম 12। সেমভাবে বি এর মান যদি আমি বের করি তাহলে কি করব, বি এর মানটাকে ঢেকে দাও, তাহলে বাকি কি সংখ্যা পড়ে আছে 2 আর 4, তাহলে 2 আর 4 গুণ, 4 2 8। সেমভাবে সি এর কী করব, সি এরও সেম, জাস্ট
সিটাকে আমি ঢেকে দেবো, বাকি সংখ্যা কী পড়ে আছে 2 আর 3 গুণ করে দেবো, তাহলে 3 2 6। তাহলে এ এর মান 12, বি এর মান 8, সি এর মান 6। এটাকে ছোটো করে দাও 2 দ্বারা, 6 4 3। তাহলে আমার অ্যান্সার পেয়ে গেলাম 6:4:3। তাহলে 4-এর অ্যান্সার হয়ে গেল সি। এই যে অ্যান্সার, বোঝা গেছে আশা করি। চলো পরবর্তী কোশ্চেন দেখি। দেখো 5 নম্বর কোশ্চেন কী বলছে, একটি ভোট পর্বে একজন প্রার্থী 62% ভোট পেয়েছে এবং 144 ভোটে জিতেছে, তবে মোট ভোটের সংখ্যা কত? তাহলে দেখো, আমি যদি ধরে নিই মোট ভোটার হচ্ছে 100, 100-র মধ্যে আমি যদি ধরি যে জিতেছে সে কত পেয়েছে 62, এবং যে হেরেছে নিশ্চয়ই 100 থেকে 62 বাদ হেরেছে, তাহলে কত হয়ে যাচ্ছে 38, তাই তো 38 যে হেরেছে। এবার দেখো যে জিতেছে সে 62 আর যে হেরেছে 38, তাহলে যে জিতেছে সে কত ভোটে জিতেছে, যে যাকে হারিয়েছে। আমার কাছে 62 ভোটে জিতেছে জয়ী, আর পরাজয়ী হচ্ছে 38। তাহলে এখান থেকে বলো যে জয়ী আর পরাজয়ী ভোটের পার্থক্য কত, মানে যে জয়ী সে কত ভোটে জিতেছে, তাহলে মাইনাস করে দাও 24। তাহলে আমার কাছে 24 ভোটে জিতেছে, সেটাই কোশ্চেনে বলে দিয়েছে 144। তাহলে আমি করতে পারি 1 সমান সমান কাটাকাটি করে দাও, 1 সমান সমান আসবে 6। তাহলে 1 সমান যদি 6 পাই, তাহলে কী চেয়েছে দেখো, মোট ভোটারের সংখ্যা, মোট ভোটের সংখ্যা, মোট ভোটের সংখ্যা ধরেছি আমি 100। তাহলে 1 সমান যদি 6 হয়, তাহলে 100 সমান কত হয়ে যাবে 600। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 5-এর বি, রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখি। একজন দোকানদার একটি টেপ রেকর্ডার 10,040 টাকায় বিক্রি করে এবং সে 4% লাভ করে। যদি সে 950 টাকায় বিক্রি করত, তবে তার ক্ষতি কত হতো? তাহলে কি বলছে দেখো, 4% লাভ করে, 4% মানে আমরা কি জানি 1/25। তাহলে লাভ মানে কি, 25 থেকে কত হয়েছে 26। তাহলে 26টা বিক্রি করেছে, আমার কাছে বিক্রি, তাহলে কোশ্চিনে দিয়েছে কত 1,040 টাকায়। তাহলে আমি বলতে পারি 26 সমান 1,040। তাহলে 1 সমান কত হয়ে যাচ্ছে, আচ্ছা কাটাকাটি করে দাও, 13 দিয়ে 2, 13 দিয়ে 80, তাই তো, আবার 2 দিয়ে 40। তাহলে কত হচ্ছে 1 সমান আমি পেলাম 40। তাহলে 25 সমান কত হয়ে যাবে, 25-এর সাথে 40 গুণ, তার মানে 1000। তাহলে 1000 টাকা কী হয়ে গেল, দোকানদার সেই টেপ রেকর্ডটায় কিনেছিল, মানে এটা হয়ে গেল ক্রয় মূল্য। তাহলে এবার বলেছে সে 950 টাকায় যদি বিক্রি করতো, তাহলে 1000 টাকায় কিনে সে যদি 950 টাকায় আবার বিক্রি করে, তাহলে তার ক্ষতি কত হচ্ছে 50 টাকা। কার উপরে হচ্ছে, সেই ক্রয় মূল্য 1000 টাকার উপরে, কত শতাংশ ইন্টু 100%। তাহলে 2টা শূন্য 2টা শূন্য, 1টা শূন্য 1টা শূন্য, তাহলে আলটিমেটলি অ্যান্সার পেয়ে গেলাম আমি 5%। ঠিক আছে, আমার অ্যান্সার হয়ে গেল। তাহলে 6-এর এ হচ্ছে কি রাইট অ্যান্সার 5%। চলো পরের কোশ্চিন। 3,000 টাকার 12% হারে কত বছরের সরল সুদ 1,080 টাকা হবে? কিছুই নেই, সরল সুদ দেওয়া আছে 1,080, আই ইকুয়ালস টু PRT/100। আমরা সূত্রতে ফেলে দেবো, আয়ের মান আছে 1,080, পি এর মান দেওয়া আছে দেখো 3,000, আর এর মান আছে 12, টি এর মানটা চেয়েছে, তাহলে বাই 100। 2টা শূন্য 2টা শূন্য, এখানকার একটা শূন্য, এখানকার একটা শূন্য, আবার 12 দ্বারা 108কে কাটলে 9, 3কে আবার 9 দ্বারা কাটলে 3, তাহলে কী পড়ে থাকলো, টি সমান সমান কী পেলাম 3। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল কত বছরের সরল সুদ 1,080 টাকা হবে, 3 বছরে। তাহলে 7-এর ডি হয়ে গেল কি রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো পরের কোশ্চেন। এ ও বি একটি কাজ যথাক্রমে 18 দিন এবং 24 দিনে করে, তারা একসাথে 8 দিন কাজ করে এবং তারপরে এ চলে যায়, বাকি কাজ বি কত দিনে শেষ করবে? তাহলে কি বলছে, এ করছে তোমার 18 দিনে, বি করছে 24 দিনে, তাহলে তাদের লসাগু করে দাও, কত হচ্ছে 72। তাহলে এখানে 4, এখানে 3, তাহলে এ প্লাস বি এর ক্ষমতা কত, 4 3 7, তাহলে একদিনের ক্ষমতা 7, তারা একসাথে 8 দিন করেছে, তাহলে 8 গুণ, তাহলে 7 8 56 তারা কাজ করেছে। তাহলে এবার বলো বাকি কাজ কত থাকছে, বাকি কাজ থাকছে 72 থেকে 56 তারা করে চলে গেছে, তাহলে মাইনাস করে যদি দিই তাহলে হচ্ছে 16, তাই তো। তাহলে এই যে বাকি কাজ 16, সেটা কে করছে, এ এখন চলে গেছে, তাহলে বাকি কাজটা কে করছে, বি। তাহলে বি এর ক্ষমতা কত 3, তাহলে সেটাকে 3 দ্বারা ভাগ করে দাও, তাহলে কত পাচ্ছি 5 পূর্ণ 1/3। তাহলে আমার অ্যান্সার পেয়ে গেলাম 8-এর ডি হচ্ছে কি রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো পরের কোশ্চিন।
একটি নৌকা স্রোতের প্রতিকূলে 36 কিলোমিটার যায় 6 ঘন্টায় এবং স্রোতের অনুকূলে 48 কিলোমিটার যায় 6 ঘন্টায়, তবে বেগ কত? আচ্ছা, কিসের বেগ চেয়েছে? আচ্ছা, আমরা এখানে দুটোই বের করে দেবো, ঠিক আছে, স্রোতেরও বেগ আর নৌকারও বেগ। তাহলে স্রোতের প্রতিকূল মানে কি, এক্স মাইনাস ওয়াই, 36 কিলোমিটার গেছে কয় ঘন্টায়? 6 ঘন্টায়, তার মানে কত? 6। আবার অনুকূলে গেছে 48 কিলোমিটার, সেটাও 6 ঘন্টায়, তাহলে কত হয়ে গেছে? 8। তাহলে এবার এক্সের মান কি হয়ে যায়? এক্সের মান হয়ে যায় দুটোর যোগ, মানে 14/2, তার মানে কত? 7। ওয়াইয়ের মান কি হয়ে যায়? দুটোর বিয়োগ 2, আর নিচে 2 তো থাকেই, তাহলে সেটা হয়ে গেল কত? 1। তাহলে এখানে চেয়েছে স্রোতের বেগ, ঠিক আছে। তাহলে স্রোতের বেগ কত? 1। এই যে 1 কিলোমিটার পার ঘন্টা, এই যে অ্যান্সার 9 সি, ঠিক আছে। চলো পরে কোশ্চেন। 9 দাগের কোশ্চেন কি বলছে দেখো। 9 দাগের কোশ্চেন বলছে 1 2 3 করে 50 পর্যন্ত আছে, আবার 50 থেকে আবার কমতে 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 1 পর্যন্ত গেছে। তাহলে কি করতে হয়? 1 থেকে 50 পর্যন্ত n সংখ্যক সংখ্যার যোগফল কী হয়ে যায়? সূত্রটা আমি লিখে দিচ্ছি, n × n+1/2। তাহলে সেক্ষেত্রে 1 থেকে 50 পর্যন্ত যদি আমি সংখ্যাগুলোর যোগ করি, তাহলে কী হচ্ছে? n, তাহলে এখানে কি 50, তাহলে 50 × 50-এর সাথে 1 যোগ মানে 51/2 প্লাস, আচ্ছা এই যে দেখো 1 থেকে, আমি লাল কালি নিচ্ছি, 1 থেকে 49 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেটাকে আমি উল্টে লিখতে পারি, তাই তো? লিখতেই পারি। তাহলে এবারে এদের কী হয়ে যাবে? এনের মানে এখন 49, তাহলে 49 × তার সাথে 1 যোগ 50/2। তাহলে এবার কাটাকাটি করে দাও, 25, এখানেও 25, আমি যদি 25 কমন নিয়ে নিই তাহলে কী পড়ে থাকছে দেখো, 51 + 49, তাহলে কী হচ্ছে? 25 × 51 + 49 যোগ করলে কত হয়? 100, তাহলে 25 × 100 2500। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল কত? 2500। তাহলে খুব ভালো অঙ্ক, 10-এর বি হয়ে গেল কি রাইট অ্যান্সার। এরকম কোশ্চেন দিতেই পারে, তো কী করে করব আমরা সেটা দেখলাম, ঠিক আছে। চলো পরে কোশ্চেন, 10টা কোশ্চেন আমরা করে ফেললাম। 11 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, দুটি বর্গক্ষেত্রের কর্ণের অনুপাত 2:5, তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে কিছুই করতে হবে না, কর্ণ দেওয়া আছে 2:5, তাহলে তাদের বর্গ করে দাও, তাহলে 4 5 5 25। তো আমার অ্যান্সার হয়ে গেল খুব সহজে, ক্ষেত্রফলের অনুপাত 4:25। 11 ডি হয়ে গেল রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো পরে কোশ্চেন বলছে, দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে 30% ও 37% কম হলে দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যা থেকে কত শতাংশ কম? তাহলে আমি যদি ধরে নিই যে তৃতীয় সংখ্যা হচ্ছে 100, তাহলে দ্বিতীয় সংখ্যা কত হচ্ছে? 37% কম, মানে 100 থেকে 37 কত? 63। প্রথম সংখ্যা 30 কম, তাহলে 100 থেকে 30 কম হলে 70। এবার প্রথম সংখ্যা 70, দ্বিতীয় সংখ্যা 63, পেয়ে গেছি। বলছে দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যা থেকে কত কম? তাহলে কত কম হচ্ছে? 7 কম। কার উপরে? 70-এর উপরে। কত শতাংশ? 100%। তাহলে 10 10 7 7 কাটলো, তাহলে পড়ে থাকছে 10%। তাহলে অ্যান্সার হয়ে গেল 12 ডি, 10%, ঠিক আছে। চলো পরের কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন বলছে দেখো, দুটি সংখ্যার অনুপাত 4:5 এবং তাদের লসাগু 180 হলে ছোট সংখ্যা কত? তাহলে আমি বলেছিলাম যে দুটি সংখ্যার অনুপাত যদি দেওয়া থাকে তাদের লসাগু কী হয়? এই অনুপাত দুটোর গুণফল, 4 5 20। তাহলে আমার কাছে লসাগু 20 আর কোশ্চেনে দিয়েছে 180, তাহলে 100 মান কত? 9, কাটাকাটি করলে তাহলে 100 মান 9 হলে ছোটো সংখ্যা কত? এই যে 4, তাহলে 100 মান 9, তাহলে 400 মান কত? 4 × 9 মানে কত? 36। অ্যান্সার হয়ে গেল আমার 13 সি, ঠিক আছে। চলো পরের কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন দেখো কী বলছে। বলছে দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং প্রতিটি সংখ্যা থেকে 9 বিয়োগ করা হয়, তবে তাদের নতুন অনুপাত হয় 7:11। সংখ্যা দুটির পার্থক্য কত? তাহলে এই ধরনের অঙ্ক আমি বারবার করিয়েছি। 5:7 আছে আর 7:11 আছে, তাহলে তাদের গ্যাপ কত আছে? 2। এখানে গ্যাপ কত আছে? 4। তার মানে এই গ্যাপকে 2 দ্বারা গুণ করলে 4 হয়ে যাবে, এখানে কিছু করা দরকার নেই। তাহলে কি হচ্ছে? এখানে 2 দ্বারা গুণ করা মানে এটাকেও 2 দ্বারা গুণ করা, তাহলে 5 × 10 7 × 14। আর এটা তো কোনো চেঞ্জ হচ্ছে না, থাকছে। তাহলে দেখো আগে ছিল সংখ্যা 14, এখন হয়েছে 11, তাহলে কত ডিফারেন্স হয়েছে, মানে কত কমেছে? 3 বিয়োগ করেছি, তাহলে আমি করেছি 3 বিয়োগ, কোশ্চেনে দিয়েছে 9, তাহলে 3 = 9, তাহলে 100 মান কত? 3, কাটাকাটি করে দিলাম। তাহলে 100 মান যদি 3 হয়,
তাহলে সংখ্যা দুটির পার্থক্য কত? তাহলে সংখ্যা দুটি কী ছিল? 5:7, তাই তো? আচ্ছা, এখন সংখ্যা দুটি আমি কী ধরবো? 10 আর 14। তাহলে এদের ডিফারেন্স কত? 4, তাহলে 3 4 12। তাহলে এই যে 4 সমান সমানই বের করতে হবে। তাহলে 1 সমান 3, 4 সমান 3 4 12। মানে সংখ্যা দুটির পার্থক্য মানে এখন সংখ্যাটা হচ্ছে 10 আর একটা সংখ্যা হচ্ছে 14। তাহলে তাদের পার্থক্য কত? এখানে 4, তাহলে 1 সমান যদি 3 হয় তাহলে 4 সমান কত? 12। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 12। তাহলে 14-র বি কি? রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো পরের কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন কী বলছে দেখো। 256 ইন্টু 256 মাইনাস 144 ইন্টু 144 পুরোটার বাই 112। 256 ইন্টু 256 মাইনাস 144 ইন্টু 144 পুরোটার বাই 112। তাহলে এই ধরনের অঙ্ক আমি শর্টস ভিডিওর মাধ্যমে আমি দিয়েছি, সেটা তোমরা খুঁজে খুঁজে দেখবে এবং এই অ্যান্সারটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। তোমরা অবশ্যই এই কোশ্চেনের অ্যান্সারটা আমাকে জানাবে কমেন্টে। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন আমি শর্টস দিয়ে বুঝিয়ে দিয়েছি যে কীভাবে শর্টকাটে করতে হয়। ঠিক আছে, তো এটা তোমাদের বাড়ির জন্য থাকলো। দেখি পরের কোশ্চেন। 16 নম্বর কোশ্চেন বলছে দেখো, দুটি সংখ্যার গসাগু 16, লসাগু 160, একটি সংখ্যা 32 হলে অপর সংখ্যা কত? তাহলে দুটি সংখ্যার গসাগু আমরা কি জানি? প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা জানি না এক্স বা অপর সংখ্যা সমান গসাগু ইন্টু লসাগু হয়। তাহলে এবার কাটাকাটি করে দাও, 32কে 5, তাহলে এক্স সমান কী হয়ে গেল? 5 16 80। তাহলে কিছুই না, সূত্রটা মনে রাখলেই হলো যে প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা বা অপর সংখ্যা সমান গসাগু ইন্টু লসাগু। তাহলে ক্যালকুলেশন করে দিলে আমি এক্সের মান বা অপর সংখ্যা পেয়ে গেলাম কত? 80। তাহলে 16-র বি হয়ে গেল কি? রাইট অ্যান্সার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো অঙ্কগুলো। আর কেমন লাগছে অবশ্যই জানাবে, কমেন্টে অবশ্যই জানাবে। চলো 17 নম্বর কোশ্চিন, খুব ভালো কোশ্চিন। বলছে 81 গুণ 82 গুণ 83 করে 89 পর্যন্ত গুণ আছে, তাহলে এর একক স্থানীয় মান কত? তাহলে একক স্থানীয় মান, আচ্ছা একটু দেখো, 81 82 83 84 85 86 87 88 89, তাই তো? তাহলে দেখো এখানে একটা জিনিস দেখো, 4 আর 5 পাশাপাশি যেহেতু আছে, তা 4 পাচ্ছে কত হয়? 20। তাহলে ইউনিট ডিজিট বা একক স্থানীয় মান কত পাচ্ছি আমরা? 0 পাচ্ছি তো। তাহলে মাথায় রাখবে যে কোনো দিন যদি 5-এর সাথে কোনো জোড় সংখ্যা পেয়ে যায় গুণ আকারে, তাহলে তার ইউনিট ডিজিট বা একক স্থানীয় মান কত হবে? অবশ্যই সেটা 0 হবে। ঠিক আছে, তাহলে 17 ডি হয়ে গেল কি? রাইট অ্যান্সার। তাহলে দেখো 4 5 20, এই 0 তুমি এবারে সবগুলো সংখ্যা গুণ করো, শেষে তো একটা 0 থাকছেই, শেষেতেও একটা 0 থাকবে, তাহলে সেটাই তো একক স্থানীয় মান আমার হয়ে গেল। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল কত? 17-র ডি, তাই তো? আশা করি বুঝতে পেরেছ। চলো পরের কোশ্চিন। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 4√3 হলে তার পরিসীমা কত? তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? যে √3/4 ইন্টু এ স্কোয়ার। এটা কি? এটা হচ্ছে সেই ত্রিভুজের বাহু। ঠিক আছে, তাহলে সমান সমান দিয়েছে কত? 4√3। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে দেখো √3 কেটে গেল, তাহলে এ স্কোয়ার সমান কী পেলাম? 4 4 16। তাহলে এর মান কী হয়ে যাবে? √16। √16 মানে কত? 4। তাহলে কী চেয়েছে? পরিসীমা। তাহলে একটা ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ আছে, তাহলে সমবাহু ত্রিভুজের এ এ এ বাহু পেয়ে গেছি, এটাও 4 এটাও 4 এটাও 4। তাহলে পরিসীমা কি? 3টা বাহুর যোগফল। তাহলে 4 4 8 4 12। তো আমার অ্যান্সার হয়ে গেল কত? 12। তাহলে আমি পরিসীমা পেয়ে গেলাম 12। 18-র এ হয়ে গেল কি? রাইট অ্যান্সার। চলো 19 নম্বর কোশ্চেন দেখি। দেখো 19 নম্বর কোশ্চেন বলছে এক্সের পাওয়ারে এক্স টু দি পাওয়ার এক্স সমান যদি 16 হয়, তাহলে চেয়েছে এক্স প্লাস 5 তার পাওয়ারে স্কোয়ার। তাহলে কি করতে হবে? এই যে 16টাকে দেখো, এক্সের পাওয়ারে এক্স মানে কি? যে সংখ্যাটা থাকবে তার পাওয়ারেও সেই সংখ্যাটাই একই থাকবে। তাহলে 16কে আমরা কি লিখতে পারি বলো দেখি? আচ্ছা এখানে একটু গন্ডগোল আছে, হ্যাঁ। এই 16-র জায়গাতে 27 করে দাও। ঠিক আছে, অপশানগুলো কেটে দাও। তাহলে 16-র জায়গাতে যদি আমি 27 করি এখন, তাহলে কি হবে? যে এমন একটা সংখ্যা লিখব তার পাওয়ারও কি সেই সংখ্যাটাই লিখতে হবে। তাহলে 27কে এমন কি সংখ্যা আকারে ভাঙতে পারি? তাহলে 27কে ভাঙতে পারি আমরা 3
ইন্টু 3 ইন্টু 3, তাহলে 3 পাচ্ছি। 3-এর পরে কটা 3? 1 2 3, তাহলে 3-এর কিউব মানে কি 27। তাহলে আমি এখন বলতে পারি যে এক্সের মান কত? 3। তাহলে এবার এক্সের মানটা জাস্ট এখানে বসিয়ে দাও। তাহলে 3 প্লাস 5 তারপরে স্কোয়ার, তাহলে 8-এর স্কোয়ার কত? 64। তাহলে অ্যান্সার আমার 64। ঠিক আছে, এই ধরনের কোশ্চিনও আসতে পারে। তোমাদের দিয়ে রাখলাম যাতে তোমরা পরবর্তীতে কোনো প্রবলেম না হয় এই ধরনের অঙ্ক করতে। চলো এই সেটের শেষ কোশ্চিন আজকের 20 নম্বর কোশ্চিন কি বলছে? বলছে একটি বৃত্তের ব্যাস 10% হ্রাস পেলে তার পরিধি কত হ্রাস পাবে? কিচ্ছু করার দরকার নেই। একটি বৃত্তের ব্যাস যদি 10% হ্রাস পায় তাহলে মাথায় রাখবে পরিধিও সেটাই 10%ই হ্রাস পাবে। যদি এখানে ব্যাসার্ধ থাকতো তবুও পরিধি সেটাই অ্যান্সার হতো। ঠিক আছে, তাহলে আমার একটি বৃত্তের ব্যাস 10% হ্রাস পেলে পরিধি কত হ্রাস পাবে? 10%। তাহলে আমার 20-এর এ হয়ে গেল কি রাইট অ্যান্সার, তাই তো? তাহলে আমরা 20টা কোশ্চিন করে ফেললাম। যদি আমার কোশ্চিনগুলো বা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাও। হ্যাঁ, আর আমার প্র্যাকটিসগুলো যদি দেখে থাকো তাহলে সামনে যেগুলো পরীক্ষা আছে অবশ্যই তোমরা 20 বা 25-এর মধ্যে মিনিমাম 20 মার্কের পরীক্ষা হলে 17 থেকে 18 এরকম পেয়ে যাবে আর কি। ঠিক আছে, তো তোমরা দেখতে থাকো। যারা সাবস্ক্রাইব এখনও করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, চ্যানেলের ভিডিওগুলোকে শেয়ার করো বিভিন্ন গ্রুপে, যাতে সবার হেল্প হয় আর কি। তো এইটুকুই ছিল আজকে। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।